প্রিয় দর্শক, আপনি আছেন গ্রিন টিভির সাথে, আর আমি রানা ইসলাম আছি আপনাদের সাথে। আর আমার সাথে আজকের প্রশ্নোত্তরের অতিথি খিজির হায়াত খান, একজন চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, সাংস্কৃতিক কর্মী তো বটেই, সেই সাথে একজন অ্যাক্টিভিস্টও বটে। আমরা কথা বলবো আজকে তার সাথে এবং প্রশ্ন করে জেনে নেবার চেষ্টা করব বাংলাদেশ নিয়ে, চলচ্চিত্র নিয়ে, সাংস্কৃতিক অঙ্গন নিয়ে এবং সাংস্কৃতিক বয়ান তৈরি নিয়ে তার ভাবনাটা কি। খিজির হায়াত, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকি। ধন্যবাদ আমাকে আমার সাথে কথা বলবার জন্য, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এই যে বিজয়ের মাস ডিসেম্বরে আমরা আছি, জহির রায়হান আপনার আমার ওস্তাদ, আপনার ওস্তাদ, কেন ওস্তাদ আইডল, মানে কেন আইডল মানলেন তাকে? একটা লোক আমাদের সবচেয়ে বড় যে অর্জন মুক্তিযুদ্ধ, যুদ্ধের সময় একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে, একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে, একজন শিল্পী হিসেবে তার যে অবদান, সেটা তো আসলে মানে একজন ফিল্ম মেকার হিসেবে আমার কাছে আই ফিল প্রাউড যে আমার দেশে একটা জহির রায়হান ছিল। তার মতো একটা লোক শুধু তো মুক্তিযুদ্ধের সময়, এর আগের থেকেই তিনি আমাদের স্বাধিকার আন্দোলন, আমাদের স্বাধীনতা আন্দোলন নিয়ে সংগ্রাম করে যাচ্ছেন এবং সেটাকে তিনি তার চলচ্চিত্রের ভিতরে নিয়ে আসছেন। সেটা জীবন থেকে নেয়া হোক, সেটা স্টপ জেনোসাইড হোক, বা তার আগের চলচ্চিত্রগুলো আমরা যদি দেখি, তো আমার কাছে মনে হয় যে এই যে স্পিরিটটা, মানে বাংলাদেশের যে ট্রু স্পিরিট, এটা আসলে তার কাছে ছিল। বাট আনফর্চুনেটলি ওই স্পিরিটটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী মাসেই তাকে বাংলাদেশেই, আসলে কে মেরেছে সেটা তো আর আমরা জানি না, বাট এই মাটিতেই তাকে মৃত্যুবরণ করতে হলো বা তাকে গুম হয়ে যেতে হলো। ক্ষতিটা কি হয়েছে আমাদের? অনেক বিশাল ক্ষতি হয়েছে। একটা জহির রায়হান তো আর মানে একটা জহির রায়হান এরকম শত বর্ষে একবার আসে। তো আপনি যদি জাতি হিসেবে আপনার জহির রায়হানদেরকে প্রোটেক্টই না করতে পারলেন, তাহলে তো সবচেয়ে বড় লস আপনার। ওনারা যদি থাকতেন তাহলে হয়তো বা এই যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা নিয়েই যে এত রকমের ডিফারেন্ট কাইন্ড অফ বয়ান, এটা হতো না। আমি বয়ানের প্রসঙ্গে আসতে চাই যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ডিফারেন্ট কাইন্ড অফ বয়ান আপনি বলছেন। আপনার কি মনে হয় যে জাতি হিসেবে আমরা আসলে দ্বিধা বিভক্ত করে যাচ্ছি নিয়মিত, যেটা জাতির জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ? আমার কাছে মনে হয় আমাদের মানে বাংলাদেশি জাতি হিসেবে আমাদের ডিএনএটা না বিষাক্ত হয়ে গেছে এবং এটার জন্য আমরা সবাই দায়ী। কাউকে পার্টিকুলার দোষ দিয়ে লাভ নেই, কম বেশি সবারই দোষ আছে। আপনি বিগত সবাই শব্দটাই আমার এক ধরনের আপত্তি আছে। আচ্ছা, আমি সবাই বলতে আমি সবচেয়ে বেশি দোষ দিব আমাদের রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলোকে, যারা বিগত 55 বছরে মুক্তিযুদ্ধকে তাদের স্বার্থে ব্যবহার করার জন্য আমাদের ইতিহাসটাকে তাদের মতো করে রচনা করার চেষ্টা করেছে। যার কারণে আজকে এসে আমরা ইতিহাসের কোনো সঠিক ইতিহাসে আমরা যেতে পারছি না। এক দল এসে সবাইকে রাজাকার বানায় দিছে, এখন আবার আরেক দল চেষ্টা করতেছে সব রাজাকারকে মুক্তিযোদ্ধা বানায় দিতে। কেউ যে ট্রু ইতিহাসটাতে থাকবে, মানে আপনি বুঝেন যে একটা জাতি, তার ইতিহাসে লেখা আছে 30 লক্ষ শহীদ এবং আমাদের কত লক্ষ বীরাঙ্গনা, 3 লক্ষ, 3 লক্ষ বীরাঙ্গনা। সেটাকে আপনি এসে বলার চেষ্টা করতেছেন যে 7,000 শহীদ, 2,000, মানে কোন লেভেলের ডিএনএ নষ্ট হলে একটা জাতি তার শহীদদের, তার বীরাঙ্গনাদের আত্মত্যাগ নিয়ে এই ধরনের কনফ্লিক্টে থাকে? তো মানে ওই যেটা আমি বললাম যে ডিএনএ নষ্ট। আপনি এবারের একটা প্রসঙ্গ লক্ষ্য করেছেন কিনা, যে এবারে যে বিজয় দিবসটা আমরা সম্প্রতি পার করলাম, যে 55তম বিজয় দিবস, যেটা সেখানে সে নতুন আর একটা বয়ান তৈরি করার চেষ্টাকে আপনি দেখেছেন। 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস না। কারণটা কি? কারণটা তারা বোঝানোর চেষ্টা করতেছে নানা যুক্তি দিয়ে যে সইটা তো জেনারেল ওসমানী করে নাই, নিয়াজি সাহেব এবং অরোরা ওনারা করেছেন। এখন হয়েছে কি, জিও পলিটিক্সকে দেখাইতে যে আমরা আমাদের এই জাতির যে সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ, সেটাকে আমরা সাইডলাইন করে দিচ্ছি। নরেন্দ্র মোদী টুইট করেছে যে ওদের বিজয় দিবস। এখন হ্যাঁ, 71-এর শেষের 2 সপ্তাহ ওরা এসে আমাদের সাথে যুদ্ধ করছে, ওরা আমাদেরকে সাপোর্ট দিছে, আমাদের অলমোস্ট 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় পেয়েছে। এগুলো তো ইতিহাস, এটা তো আমি ডিনাই করতে পারবো না। হ্যাঁ, এটার পিছনে কি তাদের স্বার্থ ছিল না? অবশ্যই ছিল। পৃথিবীতে কার স্বার্থ থাকে না? স্বার্থ ছাড়া কেউ কি স্বার্থ ছাড়া নবী রাসূলরাও কাজ করে নাই, স্বার্থ নিয়ে কাজ করছে। কি ইসলাম প্রচার করতে হবে, তাই নবী রাসূলরা যে সবারই স্বার্থ ছিল, সবাই স্বার্থ, মানুষকে উপরওয়ালা বানাইছেই স্বার্থ দিয়ে।
বাট আমাকে তো আমার জায়গাটা প্রোটেক্ট করতে হবে। এখন নরেন্দ্র মোদী এবং পার্শ্ববর্তী দেশ ভারত 16 ডিসেম্বরকে বিজয় দিবস উদযাপন করতেছে, করুক, কাজাখস্তান করুক, ঘানা করুক, আমেরিকা করুক, কিচ্ছু আসে যায় না, আমারটা তো আমি করতে হবে। সো এইসব আসলে হয়েছে কি, বই যে বললাম যে যার স্বার্থে কাজ করে। তবে দেখেন আপনি জুলাইয়ের সময় সব অ্যাক্টিভিস্ট একসাথে, আওয়ামী লীগের গুলা ছাড়া। এখন আবার ঠিক জুলাইয়ের 2 মাস পর থেকে সব আলাদা হয়ে গেছে, রাজনৈতিক দল বলেন, আওয়ামী activist বলেন। লীগেরটা ছাড়া বলছেন, কিন্তু জুলাই বিপ্লব যখন ঘটে বা আমি বৈষম্য বিরোধী আন্দোলন, আমরা কিন্তু দেখেছি যে আওয়ামী লীগের সমর্থক পরিবার, ছাত্রলীগের ছেলেপেলেরাও কিন্তু আমিও তো একসময় আওয়ামী লীগের সমর্থক করেছে। ছিলাম না। তাহলে এই যে একটা আন্দোলন বা সর্বজনীন আন্দোলন যেগুলো, সেগুলোকে আসলে কারোর পকেটে যাওয়ার সুযোগ আছে কিনা? আমি এটার আগে একটা জিনিস বলি, দেখেন এই জিনিসটা খুব ক্লিয়ার হওয়া দরকার যে জুলাইতে আসলে কি হয়েছিল। এক পক্ষ বলতেছে, মানে আওয়ামী লীগ বলতেছে ডিপ স্টেট ইনভলভ, জামাত শিবির ইনভলভ, তারাই এটাকে ইয়ে করছে, আইএসআই ইনভলভ। আরেক পক্ষ বলতেছে যে না, এটা সময়ের দাবি ছিল। গণ অভ্যুত্থান কখন হয়? 17 বছরে কি জামাত শিবির ছিল না? 17 বছরে ডিপ স্টেট ছিল না? 17 বছরে বিএনপি ছিল না? 17 বছরে একটা ইন্দুরও বাইর নাই কেন? একটা ইন্দুর কেউ তো বের করতে পারেনি, পারছে? মানে আমাদের কথা বাদ দিলাম, বাট সেই বৃহত্তর আন্দোলন ঘটে এটা কখন ঘটছে? যখন চোখের সামনে আমাদের বাচ্চারা মারা যাওয়া শুরু হয়েছে, আমরা তখন দেয়ালে পিঠ যে এনাফ ইজ এনাফ, সব কিছুর একটা লিমিট আছে। এই বাঙালি তো পলিমাটির জাতি, সহনশীল অনেক। বাট যখন তুমি লাশের রাজনীতিতে যাবা, তখন আর এসব কোনো বয়ান, কোনো ন্যারেটিভ দাঁড়াবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই আন্দোলন করে ফেলছে, ওরা এখন ডাক দেখ না। ওই যে বলছি না, ইন্দুরও দাঁড়াবে না তাদের পিছনে। এবং মাঝখানে ডেকে দেখেছে, লাভ হবে না তো। ওই সময়টাও এরকম ছিল, ওই সময় ওরা ইনফ্রেন্টিতে ছিল। বাট ওরা যদি মনে করে যে না আমরাই এই আন্দোলন করি, নো, এরকম একটা আন্দোলন ওরা করতে পারবে? কেউ করতে পারবে? জামাত করতে পারবে? ডিপ স্টেট করতে পারবে? পারবে না। কিন্তু ওইটা সময়ের দাবি ছিল, সময়ের প্রয়োজনে মুক্তিযুদ্ধ হয়েছে, সময়ের প্রয়োজনে জুলাইয়ের আন্দোলন। একটু আপনার কথার পেছনে যেতে চাই। আপনি একটা কথা দিয়ে শুরু করেছিলেন যে রাজনীতিবিদদের যে মানে ফেলর, এখানে কি আর একটা দায়ভার আসে আপনার মতো সাংস্কৃতিক কর্মী, আমার মতো গণমাধ্যম কর্মী? এই যে বয়ান তৈরির ক্ষেত্রে আমাদের আসলে দায়িত্ব কতটুকু ছিল, সেই দায়িত্বর জায়গা থেকে আমরা কতটা দায়িত্ব নিতে পারছি? দেখেন এই যে আমাদের মানে ওনারা যারা ছিলেন, ওনাদের না মেরুদণ্ড ছিল। আমাদের বুকও নাই, পিঠও নাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দল আসে, ওরাও চায় আমরা তাদের পকেটে থাকি, আমরাও সুন্দর করে কিছু সুবিধার জন্য তাদের পকেটে ঢুকে যাই। এবং সেটার নমুনা আমরা বিগত, আমি শুধু বলবো না আওয়ামী লীগের আমলে, বিএনপির আমলেও আমরা দেখছি। আমি এই আমলের কথা বলতে চাই। হ্যাঁ, এই আমলে সাংস্কৃতিক কর্মীরা বিভিন্ন কমিটিতে ঢুকছে, তাদেরকে কমিটিতে ঢুকানো হয়েছে। আমি বলবো না যে তারা ঢুকতে খুব লাফায় যেয়ে চাইছে, ওদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, ওরা কমিটিতে ঢুকছে, কাজ করার কতটুকু করতে পারছে সেটা তো সবার চোখের সামনে। আমি আপনার মূল্যায়নটাও চাই এক্ষেত্রে। মূল্যায়নটা যেটা আমি বলবো যে রাজনৈতিক সরকারগুলোর আমলে শিল্পীরা আসলে খুব নির্লজ্জভাবে তাদের সত্তাটাকে বিকিয়ে দিছে, খুব নির্লজ্জভাবে কিছু সুবিধার জন্য। এটার জন্য আবার আপনি যদি বলেন শিল্পীরা কেন করছে, আমাদের অনেক দৈন্যতা আছে। আমরা এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি যেখানে আমরা কনস্ট্যান্টলি স্ট্রাগল করি। আমাদের আসলে কোনো কিছুর কোনো স্ট্রাকচার নাই। একটু ভালো থাকতে কে না চায়? তো সবাই চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, ওই 3 কাঠার ফ্ল্যাটটা, ওই বিদেশ সফরটা, ওই বঙ্গভবন আর গণভবনের কার্ডটা, একটা ছোট্ট ফান্ড, একটা অনুদান, এগুলোর জন্য আমরা নিজেদের সত্তা বিক্রি করে দিই। আর এই আমলে এসে যেটা হয়েছে যে ধরেন শিল্পীদের মধ্যে তো বিশাল বড় একটা ভাগ হয়ে গেছে। এক অংশ যেহেতু আওয়ামী লীগের ইয়েছে, ওটা সফট আওয়ামী লীগের দোসর হিসেবে তারা সাইডলাইন হয়ে গেছে। আর যারা আন্দোলনের পক্ষে ছিল তাদেরকে বিভিন্ন কমিটিতে ঢুকানো হয়েছে, ডেসপাইট যে আমি আসলে ওই কমিটির জন্য যোগ্য কিনা বা আমি আসলে রাইট পারসন কিনা। খুব একটা কাজ করতে পারে নাই, পারার কথাও না। কেমনে পারবে? ডিরেকশনই যদি আপনার ঠিক না থাকে, আপনার যদি গাড়ির ড্রাইভার ঠিক না থাকে, গাড়ি কি রাইট পথে যাবে? আমি আপনার অভিজ্ঞতাটাও জানতে চাই। আপনাকেও একটা কমিটিতে আমাকে একটা কমিটি, এবং আপনি খুব কুইক টাইমে বের হয়ে আমি মনে হয় 1.5 মাসের মাথায় চলে আসছি। সার্টিফিকেশন বোর্ড তো আসলে খুব সেন্সিটিভ জায়গা। আনফর্চুনেটলি আমাদের সার্টিফিকেশন বোর্ডের স্ট্রাকচার পৃথিবীতে কোথাও আছে কিনা আমরা জানি না। অর্ধেকের বেশি হচ্ছে সরকারি আমলা, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, পারলে ধর্ম মন্ত্রণালয় করে ভিতরে। এবং সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেশন বোর্ড করার দাবি ছিল দীর্ঘদিন। না, নামে চেঞ্জ হয়েছে, কামে কিছু হয় নাই ভাই। এসব বলে তো লাভ নাই।
আপনার সার্টিফিকেশন বোর্ড আপনি সেন্সর বোর্ড থেকে করবেন, কিন্তু আইন হচ্ছে আগের সেই আওয়ামী লীগের আমলেরটা, যেটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো ছবিকে আটকা দিতে পারেন। তাহলে আপনি কিসের কাজ করবেন? আপনার তো আগে আইন সংশোধন করতে হবে, স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, যে না এতগুলো আমলাদের কাজ কি সিনেমায় আমাকে একটু বলেন তো? এটা হয় পৃথিবীর কোথাও আছে যে এতগুলো আমলা থাকে? হ্যাঁ, অবশ্যই আমলারা সাচিবিক দায়িত্বে থাকবে, বাট আপনি একদম আমলা দিয়ে ভরে দিবেন 2 দিন পর পর। আমি 1.5 মাসের মধ্যে মনে হয় 4 থেকে 5 জন চেঞ্জ হয়েছে। তা আমি কি আমার কি খায় দেওয়া কাজ নাই? আমি প্রতিদিন বসে বসে ওনাদের সাথে টিউনিংয়ে যাব? সো এইভাবে তো আসলে হয় না। আর আমি এটার জন্য যোগ্য ছিলাম না মনে হয়েছে। আর বাচ্চারা তখন তো বুঝেন না, মানে নাহিদ সাহেব তখন তার একটা গ্রুপ ছিল, সার্চ কমিটি, তাদের যাদের মনে হয়েছে তাদেরকে আমি দোষ দিই না। ছোট পোলাপাইন, ওরা আসলে উত্তেজিত টকবগে তরুণ, তারা তাদের মতো করছে। বাট আমার কাছে মনে হয়েছে যে ওখানে আসলে যেভাবে মানে কাজ করতে হলে তো আপনার ওই যে আমি যেটা বললাম, আইনটা আপনার হাতে থাকতে হবে, বিধিমালাটা ঠিক থাকতে হবে। আপনার কিচ্ছু নাই, আপনি ওখানে যে প্রতিদিন সচিবদের সাথে ফাইট করতে হয় সিনেমা নিয়ে, ভাই আমার কি খায় দেওয়া কাজ নাই? আর সরকারের সমালোচনা করা যায় না, এটা একটা নীতিগত জায়গা। এবং আমার কাছে মনে হয়েছে যে না, এই সরকারকে যদি মানে সমালোচনা না করি, এরাও অনেক বড় দানব। মানে সরকারের সমালোচনা আপনি করতে চান? অবশ্যই করতে, সবসময় সবসময় না। যদি আমার কাছে মনে হয় যে কোনো সরকারই আমার দেশের এগেনস্টে সঠিক না, সিদ্ধান্ত, আপনি তো ভালোটাও বলতে চান। সমালোচনা অর্থ তো আর খারাপটা বলা না, ভালোটাও বলো খারাপটা বলা। আমি যদি বলি যে বৈষম্য বিরোধী আন্দোলন বলি, জুলাই বিপ্লব বলি, অভ্যুত্থান বলি, যেটাই বলি না কেন, তারপরে যে আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছিল নতুন বাংলাদেশের স্বপ্নযাত্রা, হ্যাঁ, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যে ছাত্র প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন, সব মিলিয়ে এই পুরো জার্নিটায় আপনি ভালো দিকগুলো কি দেখেছেন? ভালো দিকগুলো, ফার্স্ট অফ অল এই অন্তর্বর্তী সরকারের ফরম্যাটটাই ঠিক হয় নাই। এটা জাতীয় সরকার হওয়া, না আমি বলিনি, না খারাপ না, এটা জাতীয় সরকার হওয়া দরকার ছিল। আচ্ছা, তারপর যেটা হয়েছে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো যেটা হয়েছে, জানি না এই কমিশনের এই যে রিপোর্টগুলো, এগুলার কতটুকু বাস্তবায়িত হবে, না মুড়ির ঠোঙ্গা হিসাবে পরবর্তীতে এগুলাতে ঝালমুড়ি খাওয়া হবে। সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো আসছে, এগুলার যদি আমরা 20% এক্সিকিউট করতে পারি। ঐক্যমত্য কমিশন নিয়েও কিন্তু আমরা যথেষ্ট তর্ক দেখেছি। ঐক্যমত্য কমিশন, আপনি যখন খারাপটা বলতে, আমি ভালোটা বলার চেষ্টা করতেছি। ঐক্যমত্য কমিশন তো দরকার ছিল। দেখেন, আইডিয়াসগুলা খুব ইন্টারেস্টিং, এক্সিকিউশন কতটুকু সেটাই আমাদেরকে দেখতে হবে। ধরেন, বিদেশ থেকে অতিথি পাখিদেরকে উড়িয়ে নিয়ে আনা, যাদের অনেক হাই প্রোফাইল, ভেরি গুড আইডিয়া। বাট অতিথি পাখিরা আসলে দেশের জন্য কতটুকু করছেন আর নিজেদের জন্য কতটুকু করছেন সেটা সময় বলে দিবে। কমিশনগুলা ফর্ম করা ভেরি ইন্টারেস্টিং। কমিশনগুলোর রিপোর্টগুলো যেটা বললাম, 20%ও যদি আমরা এক্সিকিউট করতে পারি না, এটা বাংলাদেশের জন্য অনেক বড় হবে। বাট আলটিমেটলি নির্বাচিত সরকার আসলে এগুলোকে জাস্ট থ্রো করে ফেলে দেয়। হানা ভোটের একটা বিধান কিন্তু আছে। আমরা জাতীয় নির্বাচনে যাচ্ছি হানা ভোটে, কিন্তু হানা ভোটের যে প্রশ্ন চারটা, সেটা নিয়েও কিন্তু আমরা দেখেছি মানে যথেষ্ট কথা। আপনি এটাকে হানা ভোটের যে প্রশ্নগুলো তৈরি হয়েছে, সেইগুলো নিয়ে আপনার মূল্যায়ন কি? দেখেন, এখন আপনাকে তো 3 মাস আগে প্রশ্ন ফাঁস করে দিছে, প্রশ্নের পিছনের সানে নজুলও দিয়ে দিছে। জাতি হিসেবে তো আপনারও কিছু দায়িত্ব আছে, আপনারা তো সবসময় গিলায় দিতে পারবে না। আপনাকে প্রশ্ন দিয়ে দিছে আর বলা আছে যে এটা পাবলিক ডোমেইনে আছে, তুমি পড়ে নাও, করে নাও, তুমি ওখানে যে শুধু হা বা না দিবা। এখন আমি যদি ওইটাও না করতে পারি, তাহলে তো আর এত তো আবার মানে হয় না। ওরা তো ওদের কাজ করছে, তোমার পছন্দ হলে তুমি না বলে দাও। বাট ওভারঅল কনটেক্সটে যদি আমি চিন্তা করি, তাদের সকল সংস্কার প্রস্তাবে কি রাইট? নো, অবশ্যই দেয়ার ডিবেট আছে। বাট ওভারঅল যদি আমি চিন্তা করি, ম্যাক্সিমাম ইজ নেসেসারি ফর বাংলাদেশ। তো এটার জন্য তো জাতির একটা কনসেনসাস দরকার। তো আশা করি জাতি হ্যাঁ বলবে, হ্যাঁ বললে এটা হবে। হ্যাঁ যদি না বলে, ওরা তো অবশ্য হ্যাঁ বললে, না বললে তো আর ওদের কিছুই করার নেই। বাট হ্যাঁ বললেও এটা কতটুক আসলে এক্সিকিউট হবে, আমার সন্দেহ অবশ্যই থাকবে। মানে কেন এই সন্দেহ আপনার হলো? কারণ আমি একটু কনটেক্সটের জায়গাটা যেতে চাই। আপনি একজন সাংস্কৃতিক, আমি একজন ক্ষুদ্র শিল্পী, আপনি চলচ্চিত্র নির্মাণ করেন, নিজের স্ক্রিপ্টেই আপনি কাজ করেন। সেই জায়গা থেকে এক ধরনের রাজনৈতিক সচেতনতা আপনার মধ্যে দেখা যায়। সেই জায়গা থেকে কেন এই আপনার সন্দেহ তৈরি হচ্ছে যে আসলে কতটা পাবে বাংলাদেশ? না এখন দেখেন, 55 বছর, আমার বয়স হচ্ছে 47, 71-এর পরে আমার জন্ম। আমি বাঙালি না, আমি নিজেকে বাংলাদেশি বলতে
অনেক বেশি স্বাচ্ছন্দ্য পছন্দ করি, কারণ বাংলাদেশি বাঙালির কনটেক্সট অনেক অনেক মানে এটা কি কমপ্লিকেটেড। আমি যা দেখেছি আমার জন্মের পর থেকে, হ্যাঁ, মিলিটারি রুল দেখেছি, স্বৈর শাসন দেখেছি, বিএনপির আমল দেখেছি, আওয়ামী লীগের আমল দেখেছি, দুই দলের সাথে জামাতের কোয়ালিশন দেখেছি, 1/11 দেখেছি, আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন দেখেছি, বৈষম্য বিরোধী আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থান দেখেছি, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দেখছি। দিন শেষে ঘুরাফেরা যেই লাউ সেই কদুই তো আমি দেখি। যারা বৈষম্যর কথা বলে আন্দোলনে গেল, জীবন বাজি রাখলো, পরবর্তীতে যেই মুহূর্তে সচিবালয় নামক ওই কলুষিত জায়গাটাতে ঢুকলো, সবগুলোই কিন্তু আবার দানব হয়ে গেল। লঙ্কায় গেলে সবাই রাবণ হয়ে গেল। কেন? আমাকে একটু বুঝান। কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মন্ত্রণালয় নিয়ে, তার কাজ কারবার নিয়ে এত এত কথা? কেন মাহফুজ যে কাজ করতে পারে না? এখন বাইরে এসে অনেক 2 দিন হয়েছে না বাইরে আসছে, এখন বিপ্লবী হয়ে গেছে। কেন? যখন সচিবালয় ছিল উপদেষ্টা, তখন বিপ্লব কোথায় ছিল? ওখানে গেলে কি কেউ হাত পা বাইন্ধে রাখে? সচিবদের কি এতই পাওয়ার? মানে কেউ পারে না। তো এইসব ওই যে মানে বিপ্লবী তুমি হলে বিপ্লবী হইতে হবে। এবং আমাদের আরও যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য রয়েছেন তারাও কিন্তু নন পলিটিক্যাল। এখন আপনি বায়তুল মোকাররমের খতিবরাই না যদি বলেন এফডিসি চালাইতে, বা এফডিসির এমডিরে যদি বলেন বায়তুল মোকাররম চালাইতে হবে, আপনি কিছু এনজিও কর্মীকে নিয়ে আসছেন দেশ চালাইতে, এর মধ্যে আবার নিজের ফেভারের কয়েকজন আছে, এদের দিয়ে তো। এবং এই 17-18 মাসে আপনি বাংলাদেশে কি ট্যালেন্টেড মানুষের অভাব? আপনি আপনার উপদেষ্টা মণ্ডলী বাড়াইলেন না কেন? আরও 20 জনকে নিয়োগ দিতেন। আপনি এক একটা উপদেষ্টার ঘরে 3টা-4টা করে দিচ্ছে। ও বয়সের ভারে উনি এমনি লড়তে পারে না। এটা হচ্ছে স্বল্প সময়ের জন্য এত বড় না, উপদেষ্টা। সময়টা শুনেন ভাই, এই সময়টা আর আসবে না। উপদেষ্টাদের কয়জন আন্দোলনে ছিল, কয়জনের রক্ত ঝরছে, কয়জন কি করছে, হিসাব টানলে 1.5 মাস পরে তো এইসব হিসাব আবার বের হবে। তখন দেখেন তো ওনারা কোথায় থাকে। ওনারা তো ছিলেন না, ওনাদেরকে আইনা বসায় দেওয়া হয়েছে, আর ওনারা এই গোল্ডেন অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারলো না। এত রক্তের বিনিময়, এটা দায়ভার ওনাদের নিতে হবে না? অবশ্যই দিতে হবে। জবাব সবাইকে দিতে হবে, জবাব সবাইকেই দিতে হবে। যে দেশের একজন প্রধানমন্ত্রীকে 2টা বালুর ট্রাক দিয়ে আটকায় আর একটা লোটা কম্বল নিয়ে দৌড়ে পালায় যায়, সেই দেশে জবাব সবাইকে দিতে হবে। এখানে কেউ জবাবের ঊর্ধ্বে না, এবং জনগণই আবার তাই না জবাবটা নিবে। এই যে জনগণের পক্ষে বললেন, জনগণের উপরে এক ধরনের সচেতনতার দরকার আছে কিনা, এবং সেই সচেতনতাটা যারা আপনাদের মতো সাংস্কৃতিক পরিমণ্ডলে কাজ করেন তাদের জন্য কতটা জরুরি? জনগণই তো আসল পাওয়ার, জনগণের তো সচেতন হইতে হবে। হ্যাঁ, এখন প্রবলেম কি জানেন? ওই যে আমি বললাম পলিমাটির জনগণ অনেক সহনশীল। বাংলাদেশের মানুষ না এত ক্যাচাল চায় না, একটু শান্তি চায়, একটু শান্তিতে বাঁচতে চায়। এবং এই যে তাদের এই এই সহনশীলতাটার অ্যাডভান্টেজ সব পলিটিশিয়ানরা নেয়, এবং সামনেও নিবে। আমি ওদেরকে বললাম তো, আমি তো এদেরকে খুব ক্লোজলি দেখছি ভাই। এই পলিটিশিয়ানরা কোথা থেকে উঠে আসছে? এটা তো আপনার আমার মধ্যে থেকে উঠে যাওয়া মানুষ। আসতেছে, দোষ আমাদেরই। আমরা অনেকগুলা জেনারেশন নিজেদেরকে পলিটিক্স থেকে দূরে রাখছি। আমাদের বাপমারা বলছে, বলছে না রাজনীতি করা যাবে না, এটা দুর্গন্ধ বিশিষ্ট জায়গা, এটা আবর্জনা, এখানে যাওয়া যাবে না। এগুলা করে করে আমরা এই কীট পতঙ্গগুলাকে আমাদেরকে লিড করতে দিছি। ক্লাসের সবচেয়ে খারাপ ছেলেটা গেছে রাজনীতিবিদ হইতে, আলটিমেটলি সেই নেতা হয়েছে, সেই ডিসাইড করছে ওই এলাকার মানুষের ভাগ্য কি। সেটার জন্য আমরাও দায়ী। আমরা সবাই সেফ খেলছি, খুব সেফ খেলতে গেছি। তাহলে এই প্রজন্ম যারা আপনারা এই প্রজন্ম দায়ী যদি হই, তাহলে এখন শোধরানোর সুযোগ কি? আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানদেরকে আমরা রাজনৈতিক সচেতন করে গড়ে তুলছি। আমরা রাজনৈতিক সচেতন, আমাদের ওই পাওয়ার নাই। দে আর টু পাওয়ারফুল অলরেডি। ওদের হাতে যেটা আছে এটা আমরা তো ভাই নারিকেলের ডাগ্গা দিয়ে ক্রিকেট খেলা শিখছি, তাই না? আর ও PS5-এ ক্রিকেট খেলে, আর এখানে খেলে। ওর হাতে দুনিয়াটা। ও কোনো আপনার সম্পর্কে জানতে ওর লাগবে 2 মিনিট, আর আগে আপনার সম্পর্কে আমি জানতাম, আমার সঙ্গে আপনাকে রিসার্চ করতে হতো 2 সপ্তাহ। সো ওকে আসলে উই আর প্লেয়িং উইথ এ ডিফারেন্ট ফায়ার। ওকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, ওকে ওর মতো ছেড়ে দিতে হবে। কারণ আমরা কি মানে ধরেন হাসিনা সরকার, ওরা কি কখনো ভাবছিল যে পোলা পাইনি ভাবে টাইনা নামায় ফেলবে? এদিকে কি দাম দেওয়া হয়েছিল ফার্মের মুরগি। সে কথা কিন্তু আপনি বলেছেন যে পোলাপান টেনে নামায়নি, পোলাপান একটা লিড করেছে। ওই মুহূর্তে এই ছেলে পেলেগুলো তো ইনফ্যান্ট্রি ছিল। আমরা তো যেতে পারি নাই।
আমরা কিন্তু ঠিকই রানা ভাই, আপনি আপনার স্টেশনের ভিতরে, আমি আমার অফিসের ভিতর থেকে আন্দোলন করার জন্য ইয়ে করতেছি। হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে করছি। আমরা তো ইনফ্যান্ট্রি ছিলাম না, আমরা অর্ডিন্যান্স ছিলাম, আমরা আর্টিলারি ছিলাম, আমরা সিগন্যালস ছিলাম। ইনফ্যান্ট্রি ওরা ছিল, ওরা কেয়ার করে নেই, চলেও গেছে, আবার ছেড়েও দিছে। মানে ওরা, ওদের কাছে সব কিছু ইনস্টিংক্টে ওরা ইয়ে করছে। তো ওদের ক্রেডিট ওদেরকে অবশ্যই দিতে হবে, এই আন্দোলনের নেতৃত্ব ওরা দিছে। বাট মানে নেতৃত্ব দিলাম একটা আন্দোলনে, তার মানে আমি দেশ চালায় ফেলবো, সেটা হয় না। নতুন বাংলাদেশের জন্য নতুন ছেলেরা, তরুণ একটা গোষ্ঠী, তাদের দেশপ্রেম এবং সেই দেশপ্রেমটাকে কন্টিনিউ করে তাদেরকে কিভাবে আসলে আমরা আমাদের দেশ গঠনে বা দেশের নতুন বয়ান তৈরি করতে, এবং দেশ নিয়ে কোনো বিভেদ থাকবে না। এই যে আজকে আপনার আমার আলোচনার মধ্যে আসছে যে আমরা সবসময় একটা বিভেদের রাজনীতি তৈরি করতে চেষ্টা করেছি, একটা বিভেদের বয়ান তৈরি করার চেষ্টা করেছি, সেখান থেকে আসলে কিভাবে কাজে লাগানোর সুযোগ? সবার আগে রাজনীতিবিদদের ভণ্ডামিগুলো বাদ দিতে হবে। এই যে ধরেন এখন ভণ্ডামিগুলো করতেছে না, শুরু হয়েছে, দেখেন না, সবাই সবাইকে ভালোবাসে, জীবন দিয়ে দিবে, আমরা সকলের ভাই, আমরা আপনাদের জন্য এগুলো করব। 1.5 মাস পর সংসদে যাওয়ার পর তো ভণ্ডামিগুলো শুরু হয়ে যাবে। এই পোলাপাইনদের সামনে এসব ভণ্ডামি করলে পোলাপাইনের দেশপ্রেম করতে আসবে। সুনির্দিষ্ট আপনাকে তো প্রস্তাবনা দেখাতে হবে। মানে সেখানে সুনির্দিষ্ট প্রস্তাবনা কি আপনার? সুনির্দিষ্ট প্রস্তাবনা হচ্ছে রাজনীতিবিদদেরকে তারা যেই নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে সেটার জন্য তাদেরকে দায়বদ্ধ থাকতে হবে, একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে, যেখানে তাকে 3 মাস বা 6 মাস পর পর তাকে বলতে হবে যে আমি এই প্রতিশ্রুতি দিয়ে আসছিলাম, এখানে আমি দাঁড়ায় আছি। কিন্তু সেটাও তো একটা চর্চার বিষয়। সেই চর্চাটা কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও মিস করেছি। অবশ্যই মিস করবেন না আপনি মানে একদিনে হুট করে বাংলা, মানে অন্তর্বর্তীকালীন যে সরকারের যে মানুষগুলো আর কি বাংলাদেশি না, নাকি ওরা বাইরের থেকে ইম্পোর্টেড হয়ে আসছে? ও তো বাংলাদেশি। এখানে কি উপদেষ্টারা আইসা নিজে অনেকের আখের ঠিক করেন নাই, গুছান নাই? গুছাইছেন তো, তাই না? আবার আমরা এটাও দেখেছি যে হাদির মতো আমরা না যদি গুলি তো খাইছে হাদি, ওটা তো পরে আসতেছি ভাই। হাদিকে নিয়ে বলতে গেলে ইমোশনাল হয়ে যাবো, তখন আবার অন্য কথা বলতে যাই একটু ঝামেলাতে পড়ে যাবো। হাদিকে নিয়ে পরে আসতেছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, হ্যাঁ ওনারা ভালো কাজ করছেন কিছু, ওনাদেরকে ক্রেডিট দিতেই হয়। বাট যে সুযোগটা ছিল, সুযোগ কাজে লাগাতে পারেননি। ডক্টর মোহাম্মদ ইউনূস আর অনেক কিছু করার সুযোগ তার কাছে ছিল। এই সময়টাকে আরও অনেক, মানে আমি যদি খুব নিউট্রালি ওনাকে অ্যানালাইসিস করি, ওনার মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা কাজ করছে। ঠিকই ওনার সকল কেস উঠে গেছে, তারেক জিয়ারও উঠে গেছে, হাসিনাকে এখন ফাঁসিতে চড়াচ্ছেন না, আবার যদি ভবিষ্যতে কখনো আসার আগেই সকল কেস উইটা ওই বিচারক সহ বাদ হয়ে যাবে। ঠিক আছে, এটাই বাংলাদেশের রীতি, বাংলাদেশের ইতিহাস। বাট আমার কাছে মনে হয়েছে যে সততার অভাব, কোথায় জানি সততার অভাব। আপনার যখন সততার অভাব হবে তখন না আপনি এটা ফিল করতে পারবেন। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এত খারাপ অবস্থা, ধরেন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি কি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়া উচিত? ওনাকে আমি একটা ইয়েতেই ওনাকে আমি ছুঁড়ে ফেলে দিতে পারি। উনি ছিল পিলখানার সময়ে, পিলখানা হত্যাকাণ্ডের পরে যেই তদন্ত কমিটিটা হয়েছিল ওটার হেড। এত বছরের একটা ভুয়া তদন্ত, এতগুলো অফিসার মারা গেল, তাকে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইলাম কেমনে বলেন না? এটা হয়? এটা তো হয় না। এক ইয়েতেই তো উনি ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার কথা। এই যে সেনাবাহিনীর এত অফিসার, যদিও আমাদের এত বিশাল সেনাবাহিনীর মধ্যে যেই এত তো না, গুটি কয়েক অফিসার যাদের কারণে পুরো সেনাবাহিনী সাফার করলো, যাদের কারণে পিলখানা হত্যাকাণ্ডের তদন্তটা প্রপারলি হলো না, যাদের কারণে হাসিনা এত বড় দানবে পরিণত হলো, ওদের কি বিচার হয়েছে? ওদের কি কোনো সংস্কার হয়েছে? তা আপনি সংস্কার করবেন, অর্ধেক করবেন না। আপনি অর্ধেক স্ট্রং হবেন, অর্ধেক হবেন না, তাহলে তো হইল না ভাই।